আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে চলো একটা ছবি দেখি। বলো দেখি কিসের ছবি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের লোকশিল্প যে জাদুঘর সোনারগাঁ তার ছবি। তার মানে তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে আমার আলোচিত বিষয়টি কি? আজকে আমার আলোচিত বিষয়টি হচ্ছে ঘুরে আসি সোনারগাঁ। ঘুরে আসি সোনারগাঁও আসলে একটি ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী আমরা যেমন স্কুল থেকে বনভোজনে যাই, ঠিক সেরকমই এখানে সাবিয়ারা বনভোজনে যাচ্ছিল। সেই বনভোজনে যাওয়ার সময় তারা কি কি দেখলো বা বনভোজনে যাওয়ার পর কি হলো সেই সম্পর্কিত ঘটনাটা এখানে বলা আছে। চলো তবে জেনে নিই। জানুয়ারি মাঝামাঝি। আসলে আমরা বনভোজনে কিন্তু স্কুল থেকে যাই জানুয়ারি মাসে, তখন শীতকাল থাকে, তখন আমরা বনভোজনে যেয়ে থাকি। জানুয়ারির মাঝামাঝি, শীতের সকাল। জানুয়ারি মাসে শীত থাকে আমাদের দেশে। কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যেই সবাই পৌঁছে গেছে স্কুলে। প্রথমেই বলেছিলাম স্কুল থেকে ওরা ভ্রমণে যাচ্ছে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন। হাসান স্যার এখানে বনভোজনের জন্য সব শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছেন। তিনি হাসান স্যার উনি নিয়ে যাবেন শিক্ষার্থীদের সোনারগাঁ বনভোজনে। সবাই যাবে শিক্ষা সফরে। আসলে সেটা হচ্ছে একটা শিক্ষা সফর, তাদের সোনারগাঁ জাদুঘর নিয়ে যাওয়া, যে সেখানে দেখানো আসলে কি আছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। আমরা যদি কোথাও যাই তাহলে আমাদের মন কি খারাপ থাকে? না, আমাদের মনে আনন্দ থাকে এবং উল্লাসে ভরা থাকে, যে না আমরা একটা নতুন জায়গায় যাবো এবং সেখান থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবো। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন, এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? সাবিহা ভাবছিল আচ্ছা সোনারগাঁও নামটা রাখলো কেন, এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? সোনারগাঁও কেন হলো? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়লো। হঠাৎ করে সে যে মনে মনে ভাবছিল, আমরা অনেক সময় মনে মনে অনেক কিছু ভাবি না, মনের ভিতরে মুখ দিয়ে হয়তো বলছে কিন্তু মনে মনে ভাবছি, ঠিক সেই সময় তার চিন্তায় ছেদ পড়লো, মানে ব্যাঘাত ঘটলো। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। হাসান স্যার সবাইকে বললেন তাড়াতাড়ি আসো, বাসে চলে আসো, বাসে উঠে যাও। সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসলো। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব 27 কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। হাসান স্যার সোনারগাঁর অবস্থানটা বোঝানোর জন্য বাসের মধ্যে একটি ম্যাপ দেখিয়ে দিলেন এবং বললেন এই সোনারগাঁওটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এবং এটা ঢাকার দক্ষিণ পূর্ব দিকে প্রাচীন নগর। সোনারগাঁও কিন্তু একটা প্রাচীন বাংলার রাজধানীও। আগে এক সময় প্রাচীন বাংলার যে রাজধানী ছিল সেটা ছিল সোনারগাঁও। এখন যেমন আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, আগে ছিল সোনারগাঁও। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। শিক্ষক যা বলছিল, বাসের অভ্যন্তরে যতগুলো শিক্ষার্থী ছিল তারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। তিনি জানালেন, তিনি যে বলতে এখানে কে? হাসান স্যার। আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলেছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু এগুলে সোনারগাঁও। সাবিহাদের বিদ্যালয়টা বোধহয় ঢাকায় ছিল, তাই তারা গুলিস্তান ও যাত্রাবাড়ির কথাটা এখানে উল্লেখ করেছে। তা গুলিস্তান আর যাত্রাবাড়ি হয়ে ফিরে এসেছে এবং তাদের যে বাসটা সেটা ঢাকা চট্টগ্রাম সড়ক দিয়ে কাঁচপুর ব্রিজ হয়ে সোনারগাঁয়ে পৌঁছাচ্ছিল। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। এরকম ভাবে বাস চলতে চলতে এক সময় পৌঁছে গেল সোনারগাঁও। সোনারগাঁয়ের মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালে মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব
নিদর্শন রয়েছে এই মসজিদে, তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বাংলাদেশে আসার আগে। গোয়ালদি মসজিদ, এটা কিন্তু মোগল আমলে তৈরি। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোয়ালদি মসজিদের ছবি। স্যার বললেন এটা তৈরি হয়েছিল মোগল আমলে, এটা একটা প্রাচীন নিদর্শন। গোয়ালদি মসজিদটাও একটা প্রাচীন নিদর্শন বাংলার। হাসান স্যার আরো জানালেন প্রাচীনকালের সমৃদ্ধ নগর ছিল সুবর্ণগ্রাম, এরপর এর নাম হয় সোনারগাঁও। সোনারগাঁও নামটা এসেছে সুবর্ণগ্রাম। সুবর্ণ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণের মতো, বা যেখানে এখানে সুবর্ণ বলতে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে, কারণ একসময় সোনারগাঁয়ের রাজধানী হওয়ার কারণে, এছাড়াও সোনারগাঁয়ে কিন্তু পোশাক তৈরি, যেমন জামদানি শাড়ি বা মসলিন, পৃথিবী বিখ্যাত যে মসলিন কাপড় তা সোনারগাঁয়ে তৈরি করা হতো। তাই এখানকার অর্থনৈতিক অবস্থাটা অনেক সমৃদ্ধ ছিল, তাই এটাকে সুবর্ণগ্রাম বলা হতো। পরে এই সুবর্ণগ্রাম থেকে নাম হয়েছে সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক। ঈশা খাঁ অনেক প্রতাপশালী একজন শাসক ছিলেন এবং তিনি এই অঞ্চলের শাসন কার্য করতেন, এবং তখনকার সময় এটা ছিল বাংলার রাজধানী। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হচ্ছে পানামনগর, এই জন্য নগরের মধ্যে আরেক নগর। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানামনগরের ছবি। তোমরা যদি কেউ যে থাকো পানামনগরে তাহলে দেখতে পারবে যে একটা শহরের মাঝখানে এটা না একটা নতুন শহর, অন্য আরেকটা শহর, রাস্তা তার দুপাশে চলে গেছে সারি সারি দালান কোঠা, এবং এগুলো ছিল কিন্তু ধনী বণিকদের বাসস্থান। একসময় এই জায়গাটা ছিল অনেক সমৃদ্ধ পানামনগরে। একটা মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব কিন্তু উঁচু নয়, প্রায় দোতলা, সবগুলো দালানই মোটামুটি দোতলা, সবই দোতলা, প্রায় 100 বছরের আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁয়ের তৈরি মসলিন বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি, কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। সোনারগাঁয়ের তৈরি যে মসলিনটা ছিল তার বিশ্বজোড়া খ্যাতি ছিল। বলা হয়ে থাকে একটা মসলিন কাপড় আমরা যে ম্যাচের বাক্স দেখে থাকি তার ভেতরে কিন্তু ভাঁজ করে ভরে ফেলা যেত। তার মানে কি কত মসৃণ ছিল আর কত ভালো ছিল সুতোর গুণ। বর্তমানে সেই কারিগররাও নেই এবং সেই মসলিন কাপড়ও এখন দেখা যায় না। তবে হ্যাঁ, সোনারগাঁর বর্তমানে যে জামদানি শাড়িটা আছে সেটার খ্যাতি বিশ্বজোড়া। যখন বিলিতি কাপড় মানে বিদেশ থেকে যখন কাপড় আসা শুরু হয় তখন কি হয়ে যায়, এখানকার বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। সোনারগাঁর যে ঐতিহ্য ছিল কাপড় তৈরির জন্য, সেই ঐতিহ্যটা আস্তে আস্তে তখন বিলীন হতে শুরু করে। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্যের শৈলী। স্থাপত্য শৈলী মানে দালানগুলো বলে দেয় যে একসময় বাংলার মানুষ কত সুন্দর করে বাড়িঘর নির্মাণ করতে পারত। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবারে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর দেখার পালা। এখানে যে বলেছে যে আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই দালানগুলো দেখলে বোঝা যায় যে একসময় আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ ছিল। তারপর তারা কোথায় গেল? তারা লোকশিল্প জাদুঘর দেখতে গেল। সোনারগাঁয়ের কাছেই তো, আমরা তো নারায়ণগঞ্জে আমরা বসবাসকারী, আমাদের এখানেই কিন্তু সোনারগাঁও অবস্থিত। তোমরা সবাই, আমি চাইবো তোমরা সবাই সেখানে গিয়ে সোনারগাঁও জাদুঘরটা দেখবে। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। জাদুঘরটা কি? একটা দেশের যে শিল্প সংস্কৃতির সাথে জড়িত যে উপাদানগুলো আছে সেগুলি জাদুঘরের মধ্যে সংরক্ষিত থাকে এবং আমরা সেখানে গিয়ে সেগুলো দেখে জ্ঞান অর্জন করতে পারি। সোনারগাঁয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতেই সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। সোনারগাঁও জাদুঘরে তুমি যদি যাও দেখবে সেখানে সুন্দর বাগান আছে এবং সবুজের অনাবিল সৌন্দর্য দেখে যে কোনো মানুষের মনটা কি হয়ে যাবে, ভরে যাবে।
কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ, অসম্ভব সুন্দর সেখানকার প্রকৃতিটা। প্রথমে সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। এই যে দেখছো, এটা হচ্ছে লোকশিল্প জাদুঘর, এবং এই জাদুঘরের ভিতরে যে জিনিসগুলো আছে তা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা নকশি কাঁথা। সোনারগাঁওয়ের মানুষেরা যে কাঁথা কাপড় তৈরি বা কাপড় সেলাই করতে যে পছন্দ করে, বা আমাদের যে নকশি কাঁথার যে ঐতিহ্য আছে তা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে বাংলার কিছু মানুষ, কেউ কুমারের কাজ করছে, কেউ সুতা তৈরি করছে। এখানে বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে যে সুতা তৈরি করছে, কিভাবে সুতা তৈরি করা হয়। তারপরে দেখো, সবাই প্রথমে ঢুকে পড়ো লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। লোকশিল্প কি? আমাদের গ্রাম বাংলার মানুষরা যেসব জিনিসপত্র তৈরি করে সেগুলোকে বলা হয় লোকশিল্প। হাসান স্যারের কথাটা বুঝিয়ে দিলেন যে বাড়িতে জাদুঘরটা তৈরি করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। এই যে জাদুঘরটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু একটা জমিদার বাড়ি। এই বাড়ির নাম হচ্ছে বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ। এর প্রবেশ যে পথটা আছে, ফটক দিয়ে ঢোকার যে পথটা আছে, সেই পথটা অনেক সুন্দর কারুকাজ করা। কত জিনিস যে আছে দেখবার শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশের লোহা কাঁসা তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথা, যেটা আমি তোমাদের মাত্র দেখালাম, যেটা হচ্ছে নকশি কাঁথা। এবং জামদানি শাড়ি সুন্দর ওখানে দেওয়া আছে, এবং দেখে বোঝা যায় যে কত সমৃদ্ধ। কাঠের তৈরি নানা জিনিস, তামা কাঁসার তৈরি জিনিস, এই সবগুলোই এখানে প্রদর্শিত করা আছে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। এই যে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটা তৈরি করা হয়েছে, এর উদ্যোক্তা ছিলেন শিল্পী জয়নুল আবেদিন। তিনি অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন। এই যে দেখো, এখানে কি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখতে পাচ্ছি যে একজন কুমার মাটি তৈরি করছেন, মাটি দিয়ে হাড়ি তৈরি করছেন, আর আরেকজন সেই মাটির উপরে কি করছেন, হাড়ির উপরে নকশা করছেন। এটাকে বলা হয় কি, শখের হাড়ি। শখ করে এই হাড়িতে মানুষ অনেক সুন্দর সুন্দর জিনিস রাখে, তাই এর নাম দেওয়া হয়েছে শখের হাড়ি। এই যে দেখো, এইখানে দেখলে বুঝতে পারবে যে এখানে বাঁশের তৈরি নানা জিনিসপত্র আছে। দেখো, বাঁশের তৈরি এবং মাটির তৈরি নানা জিনিস সেখানে প্রদর্শন করা আছে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ছে, মানে সূর্যাস্ত হচ্ছে, তখন তারা কি করলো, সোনারগাঁও থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। বাসের জানলা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকায়। এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। প্রথমে বলেছিলাম এটা একটা ভ্রমণ কাহিনী, এবং সেই ভ্রমণের মধ্যে তারা যা দেখেছিল তাই এখানে উল্লেখ করা হয়েছে। এবার চলো আমরা আমাদের এই গল্পের থেকে যে শব্দার্থগুলো আছে সে সম্পর্কে জেনে নিই। ঐতিহাসিক। ঐতিহাসিক শব্দের অর্থ হচ্ছে ইতিহাস সংক্রান্ত। গম্বুজ। গম্বুজ শব্দের অর্থ হচ্ছে চূড়া। বঙ্গদেশ, বাংলাদেশ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত বাংলা অঞ্চল। তোমরা অনেক সময় কি করো, কমা থাকলে শুধুমাত্র ওই শব্দটা নাও, পরের অংশটা নাও, কিন্তু এই যে বঙ্গদেশ, বঙ্গদেশের শব্দের যে অর্থ ওটা সম্পূর্ণই তোমাদের লিখতে হবে। বঙ্গদেশ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত অঞ্চল, ওই অঞ্চলটাকে বলা হয় বঙ্গদেশ। স্থাপত্য। স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। নিদর্শন। নিদর্শন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্ত। শাসনকর্তা, প্রধান শাসক। অঞ্চল, স্থান বা দেশের ভূখণ্ডের বিভাগ বা রাজ্য। এখানে একটা স্ল্যাশ কিন্তু দিয়েছে, তুমি চাইলে কি করতে পারো, অঞ্চল শব্দ শুধু লিখবি স্থান এতটুকু লিখলেই হবে, অথবা অঞ্চল যদি তুমি লেখো দেশের ভূখণ্ডের বিভাগ এতটুকু লিখলেও হবে, অথবা অঞ্চলকে রাজ্য লিখলেও হবে। সমৃদ্ধ। সমৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে উন্নত।
প্রসিদ্ধ, প্রসিদ্ধ শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। মসলিন, মসলিন শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত বস্ত্র, কমা দিয়ে এক সময় বাংলাদেশে তৈরি হতো। এখানে অনেক সময় দেওয়া থাকে যে একটা শব্দের অনেকগুলো অর্থ, সেই অর্থগুলো আমি দেখিয়ে দিয়েছি এরকম ভাবে, আর যেখানে কমা দিয়ে দেওয়া আছে সেটা পুরোটাই তোমাদের লিখতে হবে। বিলিতি, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু, অভূতপূর্ব, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। অস্তগামী, পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন স্মৃতি, মনে রাখা। লোকশিল্প, গ্রামে সাধারণ মানুষের তৈরি শিল্প। বিস্মিত, অবাক হওয়া, আশ্চর্য হওয়া বা হতবাক হওয়া, যে কোনো একটা দিকেই হবে এখান থেকে। বাহার, বাহার শব্দের অর্থ হচ্ছে শোভা অথবা সৌন্দর্য। ম্যাপ, ম্যাপ শব্দের অর্থ হচ্ছে মানচিত্র। কদর, কদর শব্দের অর্থ হচ্ছে মান্য, খ্যাতি, সম্মান। খ্যাত, খ্যাত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত অথবা সুপরিচিত, তোমরা যেটা ইচ্ছে সেটা লিখতে পারো। এখন আমি দেখাচ্ছি তোমাদের পাঠ্যবই সংশ্লিষ্ট অনুচ্ছেদ। পাঠ্যবই সংশ্লিষ্ট অনুচ্ছেদ থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথমে 1 নং, এখানে লেখাই আছে যে নিচে অনুচ্ছেদ পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এই অনুচ্ছেদটা আমাদের বই আছে, বই কিছু অংশ, যে দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও থেকে শুরু করে, কিন্তু ইংরেজরা এদেশে আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। এখানে 1 ও 2 নং যে প্রশ্নটা আসে, 1 নংয়ে আসে হচ্ছে শব্দার্থ, 2 নংয়ে আসে হচ্ছে প্রশ্নোত্তর। শব্দার্থ, শব্দগুলো আমাদের এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে তার ভেতর থেকে শব্দগুলো দেওয়া থাকবে এবং তোমরা সেই শব্দগুলোর অর্থ লিখবে। আর 2 নম্বরে যে প্রশ্নটা আছে, প্রশ্নগুলো দেওয়া থাকবে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন, সেই উত্তরও এই অনুচ্ছেদের মধ্যেই তোমরা পেয়ে যাবে। চলো তবে দেখে নিই শব্দার্থ কোনগুলো এবং প্রশ্ন কোনগুলো। শব্দার্থ গম্বুজ, যেটা আগে আমরা জেনেছি চূড়া, বঙ্গদেশ, বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত অঞ্চল, স্থাপত্য, স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম, নিদর্শন, দৃষ্টান্ত, অঞ্চল, স্থান বা দেশের ভূখণ্ডের বিভাগ বা রাজ্য, সমৃদ্ধ, উন্নত, প্রসিদ্ধ, বিখ্যাত, মসলিন, বিখ্যাত বস্ত্র, একসময় বাংলাদেশে তৈরি হতো, বিলিতি, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু। এখানে যে শব্দগুলো আছে তাও হচ্ছে মধ্য থেকেই নাম। এখন দেখো কিছু প্রশ্ন এখানে দিয়েছে। এখানে ক নম্বর প্রশ্নটা হচ্ছে গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে গোয়ালদি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মোগলরা বঙ্গদেশে আসার আগে 1519 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। মোগল স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসাবে এটি বিখ্যাত। তারপরের প্রশ্ন হচ্ছে পানাম নগরের বিবরণ দাও। এই উত্তরগুলো কিন্তু তোমরা অনুচ্ছেদে পেয়ে যাবে। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলের নাম পানাম নগর। এই যেন নগরের মধ্যে আরেক নগর। এর একটা মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি অনেকগুলো প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবগুলোই দোতলা, প্রায় 100 বছরেরও আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। তারপরের প্রশ্ন হচ্ছে সোনারগাঁয়ের পূর্ব নাম কি ছিল? এখানকার শাসক কে ছিলেন? সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। এখানকার শাসক ছিলেন ইসাক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সোনারগাঁয়ে কারা বসবাস করতেন? এই এলাকাটি কিসের জন্য প্রসিদ্ধ ছিল? সোনারগাঁয়ে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। এই এলাকাটি তখন মসলিন কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ ছিল। এখানে প্রসিদ্ধ ছিল কথাটা দুবার চলে এসেছে, তোমরা বাই মিস্টেক চলে এসেছে, তোমরা খেয়াল করে লিখবে তৈরির জন্য প্রসিদ্ধ ছিল, এই অংশটুকু হবে না। সোনারগাঁয়ের তৈরি মসলিন বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। এক কথায় প্রকাশ। ইতিহাস সংক্রান্ত শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক। এখানে এক কথায় প্রকাশ, আমরা যে শব্দগুলোর অর্থ শিখেছি সেই অর্থগুলো দিয়ে কিন্তু এক কথায় প্রকাশ আমাদের তৈরি করে দেওয়া থাকে। স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম শব্দের অর্থ হচ্ছে স্থাপত্য। বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু শব্দের অর্থ হচ্ছে বিলিতি। পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি, অভূতপূর্ব। পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন, অস্তগামী। গ্রামে সাধারণ মানুষের তৈরি শিল্প, লোকশিল্প। এবার কিছু বিপরীত শব্দ জেনে নিই। বিপরীত শব্দ লেখার সময় আমরা লিখে নেব মূল শব্দ এবং বিপরীত শব্দ।
মূল শব্দগুলো হচ্ছে সকাল, এর বিপরীত হচ্ছে বিকাল, যাওয়া আসা, আনন্দ বেদনা, মিষ্টি তেতো, রোদ বৃষ্টি, শীত গ্রীষ্ম। এরপর আসো সমার্থক শব্দ। সমার্থক শব্দ সবাই লিখে নেব, প্রদত্ত শব্দ এবং সমার্থক শব্দ। এখানে আমি দুটি করে সমার্থক শব্দ দিয়ে দিয়েছি। পরীক্ষায় যদি উল্লেখ থাকে সমার্থক শব্দ লিখো তখন তুমি একটি লিখবে, যদি উল্লেখ করে দেওয়া থাকে যে দুটি করে সমার্থক শব্দ লেখো তখন তুমি দুটি করে সমার্থক শব্দ লিখবে। ফুল, ফুল শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে পুষ্প কুসুম। পানি, পানি শব্দের সমার্থক হচ্ছে জল বাড়ি। এখানে লক্ষ্য করার বিষয়, দেখো বাড়ি বানান কিভাবে আছে, বয়কার বা বসিনারও রসিকার। যখন বসিনারও রসিকার থাকবে তখন সেটা হচ্ছে পানি, আর রাসিনারও থাকলে হচ্ছে বাড়ি, সেটা বাষ্পীয় বোঝায়। পৃথিবী, পৃথিবীর শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে জগৎ ধরণী। নদী তটিনী প্রবাহিনী, পতাকা কেতন নিশান, বাহার শোভা সৌন্দর্য। এখন জেনে নিই কিছু ক্রিয়াপদের চলিত রূপ। ক্রিয়াপদের সাধু রূপ দেওয়া থাকবে, তার আমরা চলিত রূপ লিখব। আসিবার আসার, পৌঁছাইয়া পৌঁছে, হইয়া হয়ে, আসিতেছে আসছে, করিল করল, বলিলেন বললেন, কমিয়া কমে, চড়িয়া চড়ে। এখন দেখো বিরাম চিহ্ন, এটা তো আমার বলার কোনো প্রয়োজন নেই, এই অনুচ্ছেদটা তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিবে এবং সেখান থেকে বিরাম চিহ্নটা শিখে ফেলবে। প্রথমেই বিরাম চিহ্ন লাইনগুলো হচ্ছে যে প্রথমেই তাদের চোখে পড়লো এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ, মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে, তবে এটি তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে। বিরাম চিহ্ন যেখানে যেখানে বসবে সেখানে আমি লাল লাল রং দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে সহজ হয় বা বুঝতে চিনতে সহজ হয়। 2 নম্বর বিরাম চিহ্নটা হচ্ছে সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর, এই জন্য নগরের মধ্যে আরেক নগর, এখানে এটা হচ্ছে বিশেষসূচক চিহ্ন। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে, এর একটা মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি প্রাচীর দালান। আমি আশা করব আমি এখন পর্যন্ত যে পড়াগুলো পড়ালাম তোমরা সেগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সবাই এই পড়াগুলো ভালোভাবে শিখে ফেলবে এবং গল্পটাও পড়ে নেবে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।